আহত হয়েছেন শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে তাদের প্রতিপক্ষ একটি দল তাদের উপর হামলা করেছে, সেই বিষয়টি তারা বলছেন। এবং তাদের যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা বলছিলেন যে কয়েক শত শিক্ষার্থী হাসপাতালে রয়েছে, প্রায় 150 থেকে 200 মতো শিক্ষার্থী আহত হয়েছেন বলে শিক্ষার্থীরা বলছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জায়দিনে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের যেই জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের সামনে থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজকে দুপুর 12টার পর থেকে যেই আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের পরই আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে পরবর্তীতে প্রতিপক্ষের মাস্টারদা সূর্য সেন হলের সামনে এবং বিজয় একাত্তর হলের সামনে তারা অবস্থান নেয়। এর পরেই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয় প্রতিপক্ষ, তারা বলছে। এর পরেই কিন্তু কয়েক শত শিক্ষার্থী আহত হয়েছেন বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের যেই জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের সামনে থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি। শিক্ষার্থী যারা তারা বলছিলেন, তাদের যারা সহপাঠী যারা তাদের সাথে আন্দোলন করছেন, তারা বলছিলেন যে কোটা বিরোধী যেই আন্দোলন চলছে, সেই আন্দোলনে তাদের উপর হামলা করা হয়েছে, সেই বিষয়টি তারা বলছেন। ঢাকা মেডিকেল কলেজে তাদের কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী, 150 থেকে 200 জন শিক্ষার্থী রয়েছেন, তারা বলছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের সামনে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের সামনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা আন্দোলনকারী শিক্ষার্থী তারা রয়েছেন এবং তাদের যারা আহত হয়েছেন তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানাচ্ছেন। যারা কোটা বিরোধী আন্দোলনের যারা শিক্ষার্থী আহত হয়েছেন, শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে তাদের প্রতিপক্ষ একটি দল তাদের উপর হামলা করেছে, সেই বিষয়টি তারা বলছেন। এবং তাদের যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা বলছিলেন যে কয়েক শত শিক্ষার্থী হাসপাতালে রয়েছে, প্রায় 150 থেকে 200 মতো শিক্ষার্থী আহত হয়েছেন বলে শিক্ষার্থীরা বলছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা আহ্বান জানাচ্ছেন যে যাতে কোটা সংস্কার করে দ্রুত সরকার একটা সিদ্ধান্ত নেয়। তো শিক্ষার্থীরা বলছে যে সবশেষ হাইকোর্টের আংশিক রায় অনুযায়ী সরকারের সিদ্ধান্তেই কাছে অপেক্ষা করতে হবে। হাইকোর্ট বলেছে সরকার সিদ্ধান্ত নিতে পারে। সুতরাং এই আন্দোলনকারীরা বলছেন দ্রুত সংসদের মাধ্যমে একটা আইন আসুক বা একটা সিদ্ধান্ত আসুক। সচিবালয়ের সামনে দিয়ে এই মুহূর্তে পার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের দাবিতে আজকের যে গণপদযাত্রা সেটি, এবং তারা এগিয়ে যাচ্ছে বঙ্গভবনের দিকে। আমি একটু আগে বলছিলাম যে দর্শক, আপনারা যমুনা টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটা নজিরবিহীন ঘটনা। নজিরবিহীন এই অর্থে যে বাংলাদেশে এই ধরনের আন্দোলন বা স্মারকলিপি পেশ বা যেটাই হোক না কেন, সেই যে কোনো আন্দোলনই আসলে প্রেস ক্লাবের আশপাশে আটকে দেওয়া হয়। সচিবালয়ের সামনে দিয়ে এরকম স্মারকলিপি দেওয়ার কোনো ঘটনা সাম্প্রতিককালে ঘটে নাই। এটা দেশব্যাপী বড় ধরনের কোনো আন্দোলন বা অসহযোগ আন্দোলন, এই ধরনের কোনো আন্দোলন ছাড়া এই রাস্তায় আসলে খুব একটা আসতে দেওয়া হয়নি, তো হয় না। আজকে যেটা হচ্ছে, আজকে সেটা সচিবালয়ের সামনে দিয়ে গণপদযাত্রাটি তারা মিছিল করে বঙ্গভবনের দিকে আগাচ্ছে। আমরা যতদূর জেনেছিলাম যে কয়েকটি জায়গায় পুলিশ আসলে বাধা দেওয়ার চেষ্টা করবে বা করেছে, ইতিমধ্যে করেছে 2-3 জায়গায়, কিন্তু বাধা দেওয়ার চেষ্টা সব উপেক্ষা করে এই মুহূর্তে কোটা সংস্কারের দাবিতে এই আন্দোলন তারা গণপদযাত্রাটি এগিয়ে এসেছে। গুলিস্তান এলাকায়ও তাদেরকে বাধা দেওয়ার এলাকাতেও তাদের বাধা দেওয়ার চেষ্টা করতে পারে পুলিশ, এমনটি আমরা ধারণা করছি। এবং পুলিশের এরকম কড়া প্রস্তুতি নেই বা মারমুখী অবস্থান আমরা দেখছি না। আমরা গত 3 দিন আগে যেটা দেখেছিলাম যে বাংলা ব্লকেডের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে জলকামান ব্যবহারের একটা ছিল, পুলিশের পরিকল্পনা ছিল, বা সাজোয়া যান বা এপিসি কার সেটা ব্যবহার ভাবুক চিন্তা ভাবনা করে। আপনি চিন্তা করেন শিক্ষকরা আলবার্ট আইনস্টাইন, শিক্ষকরা আইজাক নিউটন,
তো নিউটন ওয়াজ এ প্রফেসর অফ ম্যাথমেটিক্স। তিনি ক্লাসে ঢুকতেন, ওই বোর্ডে সারাদিন লিখতেন, এবং ছাত্ররা পিছনে একজনে থাকতো, সবাই চলে যেত। এবং তার যে পিছনে একজন ছাত্রও নাই, সে 30-40 বছরে একবারও বুঝতে পারে না, যার পিছনে ছাত্র থাকে না, ওই অবস্থায় সে আইজাক নিউটন হয়ে গেছে। এখন এদের যদি খুব বেশি লোভ থাকতো, লালসা থাকতো, তাহলে তারা তো ডিপার্টমেন্টের ফার্স্ট হয়, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, বা কোনো ডিপার্টমেন্টে যদি খুব বেশি ক্রাইসিস থাকে সেকেন্ড হয়। তো তারা তো ম্যাজিস্ট্রেট হতে পারতো, তারা কাস্টমস অফিসার হতে পারতো, তারা এই অনেক কিছু হতে পারতো। তো সেইগুলো না করে তারা যখন শিক্ষকতায় পেশায় গিয়েছে, এটা তাদের একটা প্যাশন। এই জিনিসটা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে বুঝতে হবে যে এটা একটা স্পেশাল একটা গোষ্ঠী, পেশা। তাদেরকে সব কাজে ডাকা যাবে না। তাদেরকে যদি আমরা রাজনীতিবিদদের মতো মনে করি, তাদেরকে যদি আমরা অন্য পেশাদের মনে করি, ইভেন ডাক্তারদের মতো মনেও করা যাবে না। এখন যারা হাবিব মিলাদ বললেন, যারা ডাক্তার হয়, তাদের মধ্যে ধরনের একটা মানবতাবোধ কাজ করে যে আমি এই কাজ করব, এর মধ্যেই আমার শ্রেষ্ঠত্ব। একজন মানুষ বিপদে পড়ছে, রোগগ্রস্ত হয়েছে। তো সেই দিক থেকে শিক্ষকদের এই বিষয়টা অন্য সবার সাথে জেনারেলাইজ করা যাবে না। পৃথিবীর সব দেশেই শিক্ষকদেরকে আলাদা মর্যাদা দেওয়া হয় এবং আলাদা বেতন ভাতা বেশি করে দেওয়া হয়, যারা যত বেশি সভ্য। এবং এখানে আপনি ইংল্যান্ডে যদি যান, ইভেন দুবাইতে গিয়ে দেখেন, আমাকে একদম গর্ব করে বলতেছিল যে আমার সন্তান এই যে টিচার, আমার সন্তান একজন শিক্ষক, এর চেয়ে তার কাছে আর গর্বের কোনো বিষয় না। এখন আমরা সেই শিক্ষককে কেউ রাজনৈতিক পরিচয় নিয়ে পকেটে ভরে ঘুরতে চাই, কেউ বুক পকেটে নিতে চাই, এটা যারা নিতে চায় সেটা তাদের ব্যর্থতা, এটা শিক্ষকদের ব্যর্থতা নয়। একটা সময় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর আহমেদ শরীফ ছিলেন, আহমদ শফা ছিলেন, ডক্টর হুমায়ুন আজাদ ছিলেন। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী তাদের সামনে গিয়ে কথা বলার মতো সাহস তাদের ছিল না। একেবারে আমি যেহেতু 3 জন মানুষকে দেখেছি, কোনো প্রধানমন্ত্রী ইনক্লুডিং বঙ্গবন্ধুর সহ 1-to-1 সামনে বসে ডক্টর আহমেদ শরীফের সামনে কথা বলবেন, এইরকম সাহসই তাদের ছিল না, যে ওরম কেউ ছিল না। এইটা তাদের পার্সোনালিটি ছিল। এখন যে কোনো কারণে হোক না কেন, দেশের সব রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি ইনস্টিটিউশনে পলিউশন হয়েছে, এবং সেই পলিউশনের ধাক্কা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গেছে, এবং অনেক শিক্ষক তারা রাজনীতির সঙ্গে জড়িত হয়েছে, হয়তো নিজেদের পেশাগত কারণে হয়েছে, কিন্তু এই প্রথম তারা বুঝতে পেরেছে যে অনেক কিছু তাদের করাটা ঠিক হয়নি, বুঝতে পেরেছে। এবং আমি দেখলাম এখানে প্রফেসর জিনাত হুদা একটা সময় খুব সরকারের পক্ষে কথাবার্তা বলতেন, এবং আমরা আওয়ামী লীগের যখন এমপি ছিলাম, ওনাদের কথাবার্তা শুনলে মনে হতো যে আমি আসলে অনেক ছোট এমপি, আসলে এমপি তার হওয়া উচিত। কিন্তু এইবার দেখলাম যে অসাধারণ সে একটা ভূমিকা নিয়েছে শিক্ষকদের পক্ষে, তো ভুক্কি নিয়েছে। এবং তার হাজব্যান্ড যিনি আছেন উনি একজন শিক্ষক। তো দেখা গেল যে ওবায়দুল কাদের সাহেবের সামনে সারা জীবন তিনি পা ধরে সালাম করতেন, এত শ্রদ্ধা করতেন। এইবার তিনি বলছেন যে মন্ত্রী সাহেবের ইগোতে বেশি ভাব দেখাচ্ছেন। হ্যাঁ, তো এই যে শিক্ষকদের মধ্যে একটা জাগরণ, আমি মনে করি এটা একটা রেনেসার মতো এই আলো জ্বলতে থাকুক, এবং এই রেনেসা বাড়তে থাকুক, এবং তাদের আত্মমর্যাদাবোধ অতীতে কী করেছে আমি আমার বোন রবিন ফারহানার মতন প্রশ্ন তুলতে চাই না। কে নৌকা পকেটে লাগিয়েছে, কে ধানের শীষ লাগিয়েছে, সব চলে যাক। এখন তারা সব কিছু বাদ দিয়ে তারা যে মনে করছে যে আমি শিক্ষক, আমি পড়াই, আমি টিচার, আমি সবার মুরব্বী, আমার জ্ঞান বেশি, গরিমা বেশি, ফলে আমার এই রাষ্ট্রের প্রতি অধিকারও বেশি, সব কিছু বেশি। 2 নম্বর হলো তারা মনে করছে যে যেই লোকগুলো আমার সামনে কলম ধরতে পারে না, যাদেরকে আমি শিখাতে হয় ABCD, ও আমার তকদির লিখছে, হাউ ডেয়ার দেয়ার। আমার সামনে কলম লিখতে পারে না, ইংরেজি লিখলে এখন 100টা ভুল হয়। তো এইরকম একজন লোক আমার পেনশনে কত হবে, কি হবে, যে ঠিকমতো অঙ্ক করতে পারে না, সে আমার তকদিরে করে দিয়েছে। তো এই যে তাদের যে আতে ঘাটা লেগেছে, এটা আমি স্বাগত জানাই, এবং এর মাধ্যমে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তার সেই যে প্রাচ্যের অক্সফোর্ড, সে সম্মানের এবং মর্যাদার জায়গায় ফিরে আসে, এবং শিক্ষকরা যদি সেই শিক্ষকদের মতো হয়ে যায়, সম্রাট আওরঙ্গজেব যাদেরকে সম্মান করেছিলেন, অর্থাৎ শাহজাদাকে বলেছিলেন যে তোমার শিক্ষকের পা ধুয়ে দাও, শিক্ষকের পা ধুয়ে দাও। তা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে প্রাইমারি স্কুলের শিক্ষক, কিংবা ধরুন একেবারে মক্তবের একজন শিক্ষক, তার মর্যাদা সমান থাকুক এবং সমুন্নত থাকুক। এবং ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে একজন প্রাইমারি স্কুলের টিচার, তাদের মধ্যে আমরা সবাইকে যেন শিক্ষক মনে করি, আমাদের মধ্যে সেই মর্যাদাবোধ যেন জাগ্রত হয়, এবং শিক্ষকদের মধ্যে যেন সেই ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, এটার মধ্যে একটা আসুক। 2 নম্বর হলো যে পেটের চিন্তা থাকলে আসলে ভাই কোনো করা যায় না। আপনার পেট ব্যথা হলে সে আপনি নিয়ে বেহেশতে বসাই দেন, বেহেশতে থেকে দৌড় দেবে যে আমার পেটে ব্যথা হয়েছে।
তো এখন শিক্ষকদের যে সমস্যা বুঝতে হবে, চালের দাম বেড়ে গেছে। কাস্টমসের যে লোকটা ফাইল ঠেকাইয়া সে মাসে 1 কোটি টাকা ইনকাম করতে পারছে, শিক্ষকের কাছে এমন কোনো ফাইল নাই। তাকে চলতি বাজার মূল্যে 80 টাকা 90 টাকা করে চাল কিনতে হবে, একবার কম দামে কিনলেও 70 টাকা করে কিনতে হবে। তাকে বর্ধিত মূল্যে এই বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। এখন বিদ্যুৎ বিল বর্ধিত মূল্যে যেখানে দিতে হচ্ছে, যারা দিচ্ছে বিদ্যুৎ বিল তারা বুঝতে পারছে যে আজ থেকে 6 মাস আগে যার বাসায় 5,000 টাকা বিদ্যুৎ বিল আসতো, এখন সেই বিদ্যুৎ বিল 13 থেকে 14,000 টাকা বিদ্যুৎ বিল আসছে। তার ছেলে মেয়ের চাহিদা থেকে শুরু করে পোশাক আশাক সব জায়গাতে। এখন এই জায়গাটা রাষ্ট্র বুঝতে হবে। এখন একটা ভদ্রলোক, এরা তো সবাই ভদ্রলোক, এবং মানে শিক্ষক যারা হয় সাধারণত ভদ্রলোকের সন্তানই হয়। সেকেন্ড জেনারেশনের যারা শিক্ষিত মানুষ তারাই হয়। থার্ড জেনারেশনে দেখবেন লেদু গেদু ধলার ছেলে টাস করে বড় কাস্টমস অফিসার হয়ে উঠে একেবারে প্যাট ফুট ফুলাইয়া সে বিশাল একটা গাড়ি গুড়ি কিনে ঠিনে অনেক কিছু করতে পারে। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য তার মনের ভিতর চিন্তার মধ্যে যে আভিজাত্য দরকার, ওটা সাধারণত সেকেন্ড জেনারেশনের শিক্ষিত, থার্ড জেনারেশনের শিক্ষিত বা বংশের একটা ধারাবাহিকতা থাকে, রক্তের একটা ধারাবাহিকতা আছে। তো সেই ভালো রক্ত না হলে সাধারণত শিক্ষক হওয়া যায় না। তো এখন এই ভদ্রলোকদের সম্পর্কে আল্লাহ রাসূলও খুব ভালো কথা বলে গেছে যে তোমরা যখন সমাজে বিচারকের আসনে বসো, তখন তুমি দেখবা যে তোমার আশেপাশে অনেক ভদ্রলোক আছে, পোশাক আশাক খুব ভালো, কিন্তু খুব গভীরভাবে তাকালে বুঝতে পারবা যে তার অভাব আছে। এবং তুমি হও উত্তম বিচারক যদি তার অভাবটা গোপনে মিটিয়ে দিতে পারো। লজ্জা এই সরকারের জন্য, এই সরকারের কর্তা ব্যক্তিদের জন্য, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাদেরকে আমরা স্যার বলি, তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে চিৎকার করে কাঁদার জন্য যে আমার টাকা দরকার, পেটে ভাত নেই, আমার অর্থবিত্ত দরকার। এই যে অসম্মানজনক অবস্থায় তাদেরকে মানে পৌঁছে দেওয়া হয়েছে, এই যে নফরত, মানে এই যে যেটা বলা হয় তাদের প্রতি আমার ঘৃণা, এই কাজটা করা ঠিক হয় নাই। 2 নম্বর হলো এই যে দেখলাম যে জনাব ওবায়দুল কাদেরের মতো একজন মানুষ, এই বিপদে পড়লে দেখা যাচ্ছে যে যখন আমরা পলিটিক্যাল আমাদের যারা আছে, আমাদের তো এই পুলিশে যখন বাড়ি দেয় ওই আব্বা ডাকতে দেরি লাগে না, সাথে সাথে আব্বা ডাকতে বা আব্বা আর মাইরেন ঠেরেন না অবস্থা। আবার যখন ক্ষমতায় বসি আমাদের ভিতরে যখন ওয়েট থাকে না, তখন দেখা যাচ্ছে অনেক বড় বড় মানুষকে বলছি যাক আমার আব্বা ডাক, আমি আগে 3-4 বার আব্বা ডাকছি, আমার আব্বা ডাকবি না। তো এরকম আমাদের মধ্যে অনেক